আমি মোহাম্মদ ইয়াহিয়া আপনাদের সামনে আমি অটোকেট 12 টিউটোরিয়াল এর কাজ সব কমান্ড প্লাস প্রজেক্টের কাজগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার সাধ্য মতো চেষ্টা করব যতটুকু সহজভাবে করা যায়। তো তার পূর্বে আমাদের যেগুলো জানতে হবে বা কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো। প্রথমে আমি আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া যে তিনি আমাদের প্রকৌশলী ও প্রযুক্তি শিক্ষার সাথে সম্পর্কিত করেছেন। বর্তমান যুগ হচ্ছে প্রকৌশলী ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হওয়ার উপযুক্ত একটা যুগ। আর প্রযুক্তি, আমরা জানি যে প্রযুক্তির উন্নয়ন প্রযুক্তি হচ্ছে উন্নয়নের বাহন। একটি জাতি যত উন্নত বা উন্নতর শীর্ষে পৌঁছতে হয় তখন তাকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা যদি আমাদের দেশের দিকে দেখি, লক্ষ্য করি, তখন দেখা যাবে যে স্বাধীনতার ৪৪ বছর পরেও আমরা প্রযুক্তি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। জাতি এই জন্যই আজ পিছিয়ে আছে। তো আমরা যদি প্রযুক্তিগত তথ্য সম্পর্কে জানতে পারি এবং তা ব্যাপক জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে পারি, তবেই আমাদের দেশ উন্নত হবে, পাশাপাশি আমরাও উন্নত হব। তো তারই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র চেষ্টা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছেও ভালো লাগবে। তো তার আগে বলে নেই, আমরা যারা প্রকৌশলী শিক্ষায় শিক্ষিত, প্রকৌশল হলো পেশাদার প্রকৌশল ব্যবস্থার একটি অন্যতম শাখা, যেখানে নকশা, নির্মাণ কৌশল, বাস্তবিক প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। যেমন সেতু, রাস্তা, বাঁধ, ভবন নির্মাণ। সাময়িক প্রকৌশল ব্যবস্থার পুরকৌশল হলো সবচেয়ে পুরাতন প্রকৌশল ব্যবস্থা। অসাময়িক ও সাময়িক প্রকৌশল ব্যবস্থার মধ্যে পার্থক্যকারী বিভাগ। প্রকৌশলকে ঐতিহ্যগতভাবে বেশ কিছু উপশাখায় বিভক্ত করা যায়, যেমন স্থাপত্য কৌশল, পরিবেশ কৌশল, জিও টেকনিক্যাল কৌশল, ভূ-প্রকৃতি কৌশল, গণিত নিয়ন্ত্রণ কৌশল, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, ভূমিকম্প কৌশল, পরিবহন কৌশল, পৃথিবী বিজ্ঞান, বায়ুমণ্ডলীয় বিজ্ঞান, আরো অনেক কিছু। তো মানব সভ্যতার শুরু থেকে প্রকৌশল জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। খ্রিস্টপূর্ব 4000 এবং 2000 সালে প্রাচীন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, বর্তমান প্রাচীন ইরাক থেকে প্রকৌশলের যাত্রা শুরু বলে ধারণা করা হয়। মানুষ যখন তাদের বসবাসের জন্য আবাস নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে, সেই সময়ে চাকা এবং পাল আবিষ্কার হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব দারুণভাবে বৃদ্ধি পায়। কিছুদিন আগ পর্যন্ত প্রকৌশল এবং স্থাপত্যের মধ্যে কোনো সুস্পষ্ট পার্থক্য ছিল না, এবং প্রকৌশল ও স্থপতি শব্দ দ্বারা ভৌগোলিক স্থানভেদে মূলত একই ব্যক্তিকে বোঝানো হতো। মিশরের পিরামিডকে খ্রিস্টপূর্ব 2700 থেকে 2500 বিশ্বের ইতিহাসে বড় কাঠামো নির্মাণের প্রথম দৃষ্টান্ত বিবেচনা করা হয়। অন্যান্য কৌশল নির্মাণ কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কানাত পানি ব্যবস্থা কৌশল। সবচেয়ে পুরনোটি 3000 বছর পূর্বেও ও প্রায় 71 কিলোমিটার লম্বা, দ্য এফেইং ওয়ে, চীনের গ্রেট ওয়াল ইত্যাদি। রোমানরা তাদের সাম্রাজ্য জুড়ে নালা, পোতাশ্রয়, সেতু, বাঁধ, রাস্তা সহ অসংখ্য বেসামরিক স্থাপনা গড়ে তোলে। 18শো শতাব্দীতে পুরকৌশল শব্দটিকে সাময়িক প্রকৌশল বিদ্যার বিপরীত হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বের প্রথম স্বঘোষিত সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন জন
তিয়া স্মিয়াতান, যিনি এডিস্টোন লাইট হাউস তৈরি করেছিলেন 1771 সালে। জন স্মিয়াতান ও তার কয়েকজন সহকর্মী মিলে স্মিয়াতান সোসাইটি অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠান গড়ে তোলেন। যদিও তাদের কারিগরি বিষয় নিয়ে কিছু বৈঠক হয়, তথাপি এটি একটি সামাজিক সংগঠনের চেয়ে বেশি ছিল না। 1818 সালে লন্ডনে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয়। 1828 সালে প্রতিষ্ঠানটি রাজকীয় সনদ গ্রহণ করে, যা পুরকৌশলকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেয়। 1920 সালে টমাস টেলফোর্ড এর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের নরউইন ইউনিভার্সিটিতে প্রথম বেসামরিক কলেজ হিসেবে প্রকৌশল পড়ানো শুরু করা হয় 1819 সালে। যুক্তরাষ্ট্রে 1835 সালে রেসিডেন্সিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকৌশলের সর্বপ্রথম ডিগ্রি প্রদান করা শুরু হয়। 1905 সালে প্রথম নারী হিসেবে প্রকৌশলে সেই ডিগ্রি পান নোরা স্ট্যান্টন বাচ কর্নেল ইউনিভার্সিটি থেকে। তো যারা আমরা কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ জনসংখ্যা বা বাড়তি জনসংখ্যার আবাসন সমস্যা নিরসন করার জন্য বহুতল ভবন নির্মাণ হচ্ছে, নিত্য নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, বন্দর নির্মাণ হচ্ছে, সেতু, সুড়ঙ্গ, পানি সরবরাহ নিষ্কাশন ব্যবস্থা, বাঁধ, পোতাশ্রয়, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা, কারিগর, সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং, সড়ক এবং ব্রিজ তৈরির নকশা ইত্যাদি অনুযায়ী কাঠামো তৈরির কাজ, গুণগত মান রক্ষা সিভিল ইঞ্জিনিয়ারদেরই কাজ। তো এইসব ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে। তো কাজের ধরন হিসেবে তাদের পেশা ভিন্ন হইতে পারে। কেউ মাঠ পর্যায়ে কাজ করতে পারে, কেউ আবার অফিস পর্যায়ে কাজ করতে পারে, কেউ আবার ওই ড্রয়িং কাজগুলা করতে পারে, যা এক সময় হাতে করা হতো, এখন প্রযুক্তির যুগে সফটওয়্যারের সাহায্য নেওয়া হয়, আর এই সফটওয়্যারটা হচ্ছে অটোক্যাড। তো নতুন নতুন নির্মাণ সামগ্রী কৌশল উদ্ভাবন করা যায় বা সহজেই কোনো একটা ড্রয়িং তৈরি করা যায়। তো সিভিল কনস্ট্রাকশন যারা আছেন তাদের কাজের ক্ষেত্র অনেক, যেমন পানি উন্নয়ন বোর্ড, এলইজি, রেলওয়ে, রিয়েল এস্টেট, বিআরটি, সিটি কর্পোরেশন, পৌরসভা, গৃহায়ন, গণপথ মন্ত্রণালয়, মোবাইল ফোন কোম্পানি, টাওয়ার নির্মাণ, এনজিওতে প্রকল্প প্রকৌশলী হিসেবে নিজের নির্মাণ ব্যবস্থা প্রতিষ্ঠা, শিক্ষার্থী কেরিয়ার করার সুযোগ আছে। এছাড়াও দেশের বাইরে বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে। তো আমরা যারা নকশা বা বাড়ির ডিজাইন বা ড্রয়িং করতে চাই, তো তারা মূলত অটোক্যাড সফটওয়্যারটির সহযোগিতা নিতে পারি। তো আমরা প্রথমে দেখে নিব অটোক্যাডের প্রাথমিক যে জিনিসগুলা সেগুলা। তো এই উপরের যে কর্নার সিম্বল দেয়া আছে সেটাকে বলা হবে অ্যাপ্লিকেশন বটন বা অ্যাপ্লিকেশন মেনু। এই অপশনটুকু বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে ইনফো সেন্টার, আর এটা হচ্ছে টাইটেল বার। মেনুবারের অধীনে যেগুলো আমরা দেখতেছি অ্যানোটেশন, প্রিমেট্রি, ভিউ, ম্যানেজ, এগুলা হচ্ছে প্রতিটাই টাইটেল। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার বা প্রতিটাই স্ট্যান্ডার্ড টুলবার। আর এই কর্নারে যে দেখতেছি টপ লেখাটা সেটা হচ্ছে ভিউপোর্ট কন্ট্রোলার। আর এই জায়গায় লেখা আছে 2D ওয়ার ফ্রেম, এটা হচ্ছে ভিউপোর্ট স্টাইল কন্ট্রোলার বা ভিজুয়াল স্টাইল কন্ট্রোলার। এরপরে এই যে কালো, এটাকে বলা হয় গ্রাফিক্যাল স্পেস বা ড্রয়িং স্পেসও বলতে পারি, আবার ওয়ার্ক স্পেসও আমরা বলতে পারি। আর পাশে যে এক্স
ওয়াই সিম্বল আকৃতি, সেটাকে বলা হয় ইউসিএস আইকন, যেটাকে আমরা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম বলে চিনি। এই পাশে অনেকটা কম্পাসের মতো দেখা যাচ্ছে, তো এটাকে বলা হবে ডব্লিউসিএস, যার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, আর ইউসিএস এর পূর্ণরূপ হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে মডেল লেয়ার লেখা আছে, এইগুলা হচ্ছে প্রিন্ট লেআউট প্রিভিউ, অর্থাৎ কাজ করার পূর্বে যদি আমরা সরাসরি এই জায়গা থেকে দেখতে চাই যে আমাদের কাজগুলো কেমন হলো, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় ক্লিক করে সহজেই দেখে নিতে পারবো। দেখেন আমাকে দেখাচ্ছে, যেহেতু কোনো ড্রয়িং নেই এই জন্য ফাঁকা দেখাচ্ছে। ড্রয়িং যদি করা হতো তাহলে সেই ক্ষেত্রে এটা ড্রয়িংগুলোই আসতো। তো মডেলে আমরা এই সব সময় কাজ করব। আর এই যে অপশনটুকু, সেই অপশনটুকুকে বলা হয় স্ট্যাটাস বার। আর এটা স্ট্যাটাস বারে হচ্ছে এই যে এই অপশনটুকু কমান্ড, সেটাকে কমান্ড প্যানেল বলা হয় বা কমান্ড বারও বলা হয়। যখন আমরা স্ট্যান্ডার্ড টুল বার অর্থাৎ এই টুলসগুলো থেকে আইকন সিলেক্ট করে কাজ করব, যেমন লাইন, পলিলাইন, এগুলাকে আইকন বলবো। আর যখন কিবোর্ডে এন্ট্রি করে আমরা কাজ করব, সেগুলো এই কমান্ডে নেবে, ওই জন্য এটাকে কমান্ড বার বলা হয়। তো এটা নিয়ন্ত্রণের জন্য আমরা এই যে নিচের দিকে যেগুলো আছে সেগুলোকে ড্রাফটিং বারও বলতে পারি। আমাদের কাজের ক্ষেত্রে যা লাগবে সেটা হচ্ছে এই যে গ্রিডগুলো দেখতেছি, প্রতিটা পয়েন্ট এই যে গ্রিড, সেটা আমরা সিলেক্ট অবস্থা আছে বিধায় দেখাচ্ছে, যখন আনসিলেক্ট হবে তখন এগুলো আর দেখাবে না। তো এটা শো করার জন্য আমরা একবার F7 চাপবো, আবার F7 চাপলে অফ হবে, অন হবে। একইভাবে এই যে পাশে অর্থটা সিলেক্ট করলে আমাদের রেখা একবার সিলেক্ট করলে অন হবে, আবার সিলেক্ট করলে অফ হবে। তো সেই ক্ষেত্রে শর্টকাট হিসেবে আমরা ইউজ করতে পারি F8। আর F8টা ইউজ করা, একবার চাপলে অফ হবে, আবার চাপলে অন হবে। তো যখন আমরা কোনো একটা রেখা সোজা করে নিতে চাই অথবা স্ট্রেট নিতে চাই, তখন এটাকে অন রাখবো। আর যখন আঁকাবাঁকা নিতে চাই বা অ্যাঙ্গেলে নিতে চাই, তখন এটাকে অফ করে দেব। এরপর অসনব, একটা রেখার বিভিন্ন পয়েন্টগুলো আমাদের জানতে হবে, মিড পয়েন্ট, ইন পয়েন্ট, স্টার্ট পয়েন্ট। তো এই পয়েন্টগুলা শো করবে বা দেখার জন্য আমাকে অসনবের সহযোগিতা নিতে হবে। অসনবের সহযোগিতার সাহায্যে আমরা আমাদের পয়েন্টগুলোকে চিহ্নিত করতে পারি। আর DYN অর্থাৎ ডাইনামিক ইনপুট, যেটা শর্টকাট হচ্ছে F12। তো এটা দ্বারা আমরা যখন কাজ করব তখন আমাদের ভিউপুটে দেখাবে কতটুকু লেন্থ, কতটুকু প্রস্থ, ডিগ্রি কতটুকু সেটা। আর অসনাপটা F দিয়ে চাপলে অসনাপটা অন অফ হবে, অর্থাৎ আমরা পয়েন্টগুলো শো করে দেখতে পারবো। যখন অফ থাকবে তখন পয়েন্ট চিহ্নিত হবে না, আর যখন অন থাকবে তখন প্রতিটা পয়েন্টই চিহ্নিত হবে। তো ধারাবাহিকভাবে আমরা কাজগুলো করে নিতে পারবো। তো আমরা দেখি অ্যাপ্লিকেশন বটমে কি আছে। তো পাশে যে চিহ্নটা, সেই চিহ্নটায় ক্লিক করব, যেটাকে বলা হয় কম্বো বক্স। তো আমরা পাশের চিহ্নতে ক্লিক করে নিলাম। তো এই জায়গায় প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে নিউ, অর্থাৎ আমরা যখন নতুন কোনো ফাইল নিয়ে কাজ করতে চাই তখন নিউতে ক্লিক করলে নতুন ফাইল আসবে। আর যদি আমরা কোনো কিছু ওপেন করতে চাই, সাপোজ ধরেন এই জায়গায় অন্য একটা ড্রয়িং নিয়ে আসবো বা অন্য একটা কাজ এই জায়গায় ইনপুট নিয়ে আসতে চাই, তখন আমরা ওপেন দিব। যেন ওপেনে ক্লিক করলে একটা বক্স দেখাবে আমাদের। এই বক্স থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্রয়িং বা ইমেজ যাই নিতে চাই তা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এটা আমাদের ওয়ার্কিং স্পেসে শো করবে। এরপরে একইভাবে যদি আমরা কাজ করে সেভ করতে চাই, এই বাটনে ক্লিক করে সেভে ক্লিক করব। এই জায়গায় আমাদের ড্রাইভ দেখাবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ড্রাইভে রাখতে চাই সেই ড্রাইভটা সিলেক্ট করে ইচ্ছে করে নামটা চেঞ্জ করে দিয়ে, এই জায়গায় নাম চেঞ্জ করে দিয়ে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে।
একইভাবে এটা যখন সেভ করা শেষ হবে, কাজ করার পরে মনে হচ্ছে আমার নামটাকে এডিট করতে হবে বা ভুল হয়েছে, সঠিক নামটা দেব, তখন সেভ এজ দিলে আর ওই প্রথমে যে বক্সটা আসছিল সেটা আসবে না। সেভ দিলে সেই বক্সটা আসবে না, তখন আমাদের দিতে হবে সেভ এজ। সেভ এজ দিলে নতুনভাবে আরেকটা বক্স আসবে, সেই বক্সে আমরা নামটা এডিট করে দিতে পারবো, অন্য নামে কাজটা করে নিতে পারবো। এক্সপোর্ট আমাদের যখন পিডিএফ বা অন্য সফটওয়্যারে কনভার্ট করে নিতে হয়, তখন আমরা এটাকে করে নিতে পারবো। যেমন এই জায়গায় যদি আমি এক্সপোর্ট থেকে পিডিএফ দিই, তখন সরাসরি একটা পিডিএফ হিসাবে এটা সেভ হবে। এই যে দেখেন দেখাচ্ছে পিডিএফ আকারে দেখাচ্ছে, তো আমরা এই জায়গায় সেভে দিলে এটা পিডিএফ আকারে ড্রয়িংগুলো সেভ হয়ে যাবে। এরপরে আবার এই জায়গায় দিয়ে যাব পাবলিশ আর প্রিন্ট, মূলত আমাদের আউটপুট দেওয়ার ক্ষেত্রে লাগবে, যেটা আমরা হার্ড কপি, সফট কপি থেকে হার্ড কপি নিতে চাই, তখন আমাদের এটা লাগবে, আর তার সাথে প্রিন্টার লাগবে। তো আমরা ধারাবাহিকভাবে পরে দেখব। এরপর হচ্ছে ড্রয়িং ইউনিট, অর্থাৎ যখন আমরা কাজ করি, যেহেতু প্রফেশনালি কাজ করতে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সেক্টরে বিভক্ত করা হয়েছে, যেমন আর্কিটেক্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো আমরা যারা প্রফেশনালি সিভিল, কনস্ট্রাকশন, উড, আর্কিটেক্ট কাজ করি, তাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ফিট এনসি ব্যবহার হয় বেশি, অর্থাৎ আর্কিটেকচার ইউনিট হিসেবে আমরা কাজ করি অথবা ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করি। আর যখন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ড্রয়িংগুলো আমরা তৈরি করতে চাই, তখন আমাদের ইউনিট সেট করে নিতে হয় মিলিমিটার ডেসিমালে। তো আমরা পরের টিউটোরিয়ালে দেখব কিভাবে আমাদের এই কাজগুলো আমরা করতে পারবো। তো এরপরে যেটা করা যায় সেটা হচ্ছে ক্লোজ দিলে আমাদের এই স্ক্রিনটা চলে যাবে, আমরা ক্লোজ দেব না, যেহেতু আমরা কাজটা দেখব। এরপরে কুইক অ্যাক্সেসে যা আছে তা হচ্ছে ওই ভিতরে যা ছিল তাই, নিউ, ওপেন, সেভ এজ। এই জায়গায় ফ্লট অর্থাৎ প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে ফ্লট, ওই জায়গায় পাবলিশ ছিল, প্রিন্ট ছিল, এই জায়গায় ফ্লট হিসেবে কাজ করবে। তারপরে আন্ডু, রিডু। তো আন্ডু রিডুটা মূলত কাজ করবে কোনো একটা ড্রয়িং মনে হইলো যে আমার ভুল হয়েছে, তখন আমি আন্ডু করে নেব। আবার যদি আন্ডু করার পরে মনে হয় ওইটি সঠিক ছিল, তখন আবার রিডু করে নিলে ওই ড্রয়িংটা আবার চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য সহকারে এই টপিকস বা এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমার জন্য দয়া করবেন। আসসালামু আলাইকুম।